আসসালামু আলাইকুম। মেহেদী হাসান হৃদয়ের আহ, উপরে মানুষের একটা অনাস্থা ছিল। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে মেহেদী হাসান হৃদয় যখন প্রথম শাকিব খানকে নিয়ে বরবাদ শুরু করলো সেই সময় আহ, শুরুর দিকে অনেকেই কিন্তু মেহেদী হাসান হৃদয়কে নিয়ে অনেক ট্রল করেছে। তারা বলার চেষ্টা করেছে যে এই ছেলেটি কে, হু ইজ মেহেদী হাসান হৃদয়, তার নামই তো কোনোদিন শুনি নাই, তার নাটকই তো কোনোদিন দেখি নাই, সে কি নাটক বানাইছে। এই ধরনের বিভিন্ন কথা উঠে আসছে যখন সে বরবাদের ঘোষণা দিল যে শাকিব খানকে নিয়ে মেহেদী হাসান হৃদয় বরবাদ বানাচ্ছে। এবং এই কথাগুলো যখন শুরু হলো, মার্কেটে যখন এই কথাগুলো বলা শুরু হলো, তখন কিন্তু মেহেদী হাসান হৃদয় কোনো প্রত্যুত্তর দেয় নাই। সে কিন্তু ক্যামেরার সামনে এসে কিছু বলে নাই। তার নার্ভ সে খুব শক্ত করে ধরে রেখেছে। সে মনে মনে পণ করেছে যে যে যা বলে বলুক, আমি আমার কাজ দিয়ে প্রমাণ করে দিব। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। হ্যাঁ, আসলে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। যারা যারা ওই সময় মেহেদী হাসান হৃদয়ের কাজের উপরে যারা যারা সন্দেহ প্রকাশ করেছিল, ওই সময় যারা যারা অনাস্থা প্রকাশ করেছিল, ওই সময় যারা যারা ডাউট দেখাইছে যে না, মানে শাকিব খান কি, তার কি মাথার, সে কি হইলো হঠাৎ করে, সে এরকম এমন একজন ডিরেক্টরকে সে হাতে নিল, ডিরেক্টরের কাজ হাতে নিল যাকে কেউ চিনে না, যার সিনেমা বানানোর কোনো এক্সপেরিয়েন্সই নাই। সে কিভাবে শাকিব খানকে নিয়ে ডিল করবে, সে কিভাবে শাকিব খানকে নিয়ে সিনেমা বানাবে, সে কিভাবে শাকিব খানের সিনেমা মার্কেটে একটা আলোড়ন তুলবে। রায়হান রাফি যখন শাকিব খানকে নিয়ে সিনেমা বানায় তখন রায়হান রাফিকে নিয়ে কিন্তু মানুষ খুব বেশি কথা বলে নাই। সবাই বলেছে যে না, রায়হান রাফি পরীক্ষিত ডিরেক্টর, যেহেতু রায়হান রাফি শাকিব খানকে নিয়ে সিনেমা বানাচ্ছে, রায়হান রাফির সিনেমা অবশ্যই ভালো হবে। এবং শাকিব খান তার আগের যে সিনেমাগুলো ছিল সেই সিনেমার চাইতে রায়হান রাফির সঙ্গে শাকিব খানের যে জুটি হয়েছে, এই জুটি বাংলাদেশের এই যাবৎকালের সেরা জুটি হতে চলেছে, এবং তাই হয়েছে। রায়হান রাফি এবং শাকিব খানের জুটি যেই ডেলিভারি দিচ্ছে তুফান, সেটা খুব ওয়ার্ক করছে। এবং 2024 সালের সেরা সেরা আয় করা সিনেমা ছিল রায়হান রাফির তুফান। এটা 2025 সাল। এবং এখনো পর্যন্ত যা হয়েছে তাতে মনে হচ্ছে যে 2025 সালে মেহেদী হাসান হৃদয় আর শাকিব খানের জুটির যে সিনেমা বরবাদ, সেটি হবে 2025 সালের সবচাইতে ব্যবসা সফল সিনেমা। এরকম একটা মানে আশার আলো কিন্তু অলরেডি মানুষ দেখতে শুরু করেছে। এখন শুরুতে যে কথা বলছিলাম যে মেহেদী হাসান হৃদয়কে নিয়ে যারা ট্রল করা শুরু করলো, মেহেদী হাসান হৃদয়কে নিয়ে যারা আক্ষেপ করা শুরু করলো যে না, শাকিব খান ভুল ডিসিশন দিছে, তারা এই মুহূর্তে কি করছে? তারা এই মুহূর্তে বলছে যে ভাই, এরকম তো অনেক টিজার আসছে, অনেক সিনেমার টিজার আমরা দেখছি, টিজার দেখে আমরা অনেক কিছু পেয়ে গেছি টিজারের ভিতরে, কিন্তু সিনেমা দেখতে গিয়ে দেখি নবরঙ্কা, সিনেমার ভিতরে কিছুই নাই, সেই সিনেমা আলটিমেটলি ওয়ার্ক করে নাই। টিজারে আমাদেরকে অনেক আশা দেখাইছে, কিন্তু সিনেমা দেখতে গিয়ে আমরা হতাশ হয়েছি। এরকম অনেক সিনেমারও তারা এক্সাম্পল দিচ্ছে যে মেহেদী হাসান হৃদয়ের বরবাদটাও হয়তো সেরকম হবে। মানে তারা কিন্তু এখনো হাল ছাড়ে নাই। তারা কিন্তু এখনো মেহেদী হাসান হৃদয়ের কাজের উপরে, বরবাদের উপরে তাদের কিন্তু এখনো ডাউট আছে। তারা কিন্তু এখনো চাইছে যে মেহেদী হাসান হৃদয় যেন একজন ব্যর্থ পরিচালক হিসেবে প্রমাণিত হয়, সেই ইঙ্গিত দেবার, সেই প্রচেষ্টা করবার। কিন্তু মেহেদী হাসান হৃদয় তো বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এই যে মেহেদী হাসান হৃদয়ের টিজারটা প্রকাশ হলো, টিজার প্রকাশের পরে সাধারণ মানুষ এত উচ্ছ্বাস নিয়ে টিজারটা প্রশংসা করলো, কিন্তু মেহেদী হাসান হৃদয় কিন্তু ক্যামেরার সামনে এসে বলেনি, এই আপনারা যারা আমাকে নিয়ে ট্রল করেছিলেন, এখন বলেন তো টিজারটা কেমন হলো। রায়হান রাফি কিন্তু আহ চঞ্চল চৌধুরী এক ডায়লগ নিয়ে সে কিন্তু একটা কাউন্টার দিয়েছিল, ভয় পাইছে। সে কিন্তু তার সামাজিক যোগাযোগ মাধ্যমে সে কিন্তু বলেছিল ভয় পাইছে। সে কারা লিখছিল ভয় পাইছে? আপনারা নিশ্চয়ই জানেন। রায়হান রাফি কাকে উদ্দেশ্য করে স্ট্যাটাস দিয়েছিল ভয় পাইছে? ভয় পাইছিস? জানেন না? আচ্ছা তাহলে বলে দেই, না থাক, না বলি। সেই ব্যক্তি এখন আর নাই।
সিনে নাই, সে তার আন্ডারগ্রাউন্ডে আছে, সে বা লুকিয়ে আছেন। অনেকে বলছেন যে সেই ব্যক্তির নাকি আবার বরবাদেও ইনভেস্টমেন্ট আছে, বরবাদেশে নাকি ডিসগাইজ হয়ে বরবাদেশে ইনভেস্ট করেছে। তো শেষ অবধি সে আসলে কি অবস্থা আছে আমি জানি না, বাট সে কিন্তু সিনেমা ইন্ডাস্ট্রির জন্য মোটামুটি একটা ভালো ইনভেস্টমেন্ট সে করছে, এবং হয়তো এই দেশের এই প্রেক্ষাপটটা না আসলে সে হয়তো আরো ইনভেস্টমেন্ট করতো সিনেমায়। তো যাই হোক, তাকে দরকার আছে, সে আসুক, এখন আসুক পরে আসুক, সে আসুক। মেহেদী হাসান হৃদয়ের প্রসঙ্গে চলে আসি। আমি অবাক হয়ে যাই, মেহেদী হাসান হৃদয় তার নার্ভ এখনো কিভাবে শক্ত করে ধরে আছে। সে এখনো স্টিল সে ওয়েট করছে যে না, সিনেমার টিজারটা কেমন আসছে, এরপরে ট্রেইলার আছে, গান আছে, আরো অনেক প্রমোশনাল ম্যাটেরিয়াল এখনো দেয়া বাকি। যে একটা ডায়লগ আছে না, পিকচার আভি বাকি হ্যায় মেরে ভাই, এটা তো কেবল টিজার, সিনেমাটি তো এখনো বাকি। সো মেহেদী হাসান হৃদয়কে এত তাড়াতাড়ি তাকে তার উপরে এরকম একটা তাকে যে ট্রল করা, তার উপরে অনাস্থা প্রকাশ করা, তাকে নিয়ে সমালোচনা করা, এই বিষয়গুলোর সময় আছে। সময়টা কখন? সময়টা সে যদি তার সিনেমা নিয়ে সে যদি ব্যর্থ হয়, সে যদি দর্শকদের প্রপার এন্টারটেইন করতে না পারে, সে যদি একটা ম্যাসাকার করে বরবাদ নিয়ে, তখন সিনেমা রিলিজের আরো অনেক পরে তাকে নিয়ে এরকম ট্রল বা তাকে নিয়ে কথা বলার একটা অপশন ছিল। মেহেদী হাসান হৃদয় কিন্তু কোনো চাপাবাজি করে নাই, সে কিন্তু বলে নাই আমি উড়াই দিব, আমি মানে ধুম বাচাই দিব, আমি এমন সিনেমা বানাইছি যে সিনেমা সেই একটা হাইপ তুলবে, যে সিনেমা ওয়ার্ল্ডের 100টা দেশে 200টা দেশে একসাথে রিলিজ দিব। আমি কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন। সে কিন্তু এই ধরনের কোনো চাপাবাজি, কোনো বেশি কথা, কোনো কিছুর ভিতরে কিন্তু মেহেদী হাসান হৃদয় আগেও ছিল না, এখনো নাই, ভবিষ্যতেও হয়তো থাকবে না। সে তার কাজটা ঠিকমতো করে যাচ্ছে, দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর আ আপকামিং ডিরেক্টর। সে নতুন ডিরেক্টর হিসেবে সে শুধু তার কাজটা ঠিকমতো, একটা ছেলে শাকিব খানের সঙ্গে সিনেমা বানাচ্ছে, শাকিব খানের সঙ্গে 1 বছর ধরে কাজ করতেছে, শাকিব খানের সঙ্গে তার একটা মাত্র ছবি প্রকাশ করছে, একটা মাত্র ছবি প্রকাশ করছে গত 1 বছরে শাকিব খান আর তার। সে কি পারতো না শাকিব খানের সঙ্গে উঠতে বসতে নামতে যাইতে আসতে, কত কত নিউজ সে দিতে পারতো, প্রতি মিনিটে মিনিটে বলতে পারতো ভাই এটা বলছে, ভাইয়ের সাথে এটা করলাম, ভাইয়ের সাথে এই আলোচনা হয়েছে, ভাই এটা করছে। এগুলো করলে তার নিজের কাজ যে হ্যাম্পার হবে সে সেটা জানে, জানে না শুধু ওই ডিরেক্টরটা যে এগুলো করে বেড়াইতো। যাই হোক, বরবাদ নিয়ে আমি মোটামুটি কয়েকটা কন্টেন্ট বানাইছি যে বরবাদের এখনো কোনো অন্য অন্য প্রমোশনাল ম্যাটেরিয়াল আসতেছে না, বরবাদের এখনো কোনো ট্রেলার আসতেছে না, এখনো কোনো গান আসতেছে না। মানুষ কি নিয়ে এটা নিয়ে এটার হাইপটা তুলে উঠায় রাখবে, এটার হাইপ ঈদ পর্যন্ত কন্টিনিউ করবে কি দিয়ে? কিন্তু বরবাদের এমন একটা টিজার দিছে মেহেদী হাসান হৃদয়, এমন একটা টিজার মেহেদী হাসান হৃদয় বরবাদ ছেড়েছে বরবাদের, যে এই এক টিজারে রিলিজ পর্যন্ত চলে যাওয়া যায়, আর কোনো প্রমোশনাল ম্যাটেরিয়াল বরবাদের দরকার নাই। এমনিতেও বরবাদের কোনো প্রমোশনাল ম্যাটেরিয়াল দরকার ছিল না, কারণ শাকিব খান হিমসেলফ ইজ ইন দিস ফিল্ম। তো যেই সিনেমায় শাকিব খান আছে সেই সিনেমার আর প্রমোশন কি লাগবে? এই সিনেমায় শাকিব খান আছে এটাই তো বেশি। তারপরেও প্রমোশন দরকার, প্রমোশন করে। যে সিনেমায় শাহরুখ খান থাকে, শাহরুখ খানের সিনেমার প্রমোশনও শাহরুখ খান করে, সালমান খানের মতো শিল্পী তার সিনেমার প্রমোশন করে। তো শাকিব খান করবে না কেন? শাকিব খান প্রমোশন করবে শুধুমাত্র বাংলাদেশের সাকিবিয়ানদের জন্য না, সে প্রমোশন করবে ওয়ার্ল্ড এর জন্য। শাকিব খান একটা কথা আপনাদেরকে বলেছে ইতিমধ্যে, আপনারা তো মনে রেখেছেন, সে কিন্তু এখন আর বাংলাদেশের মার্কেট নিয়ে চিন্তা করে না, সে ওয়ার্ল্ড এর ফিল্ম মার্কেট নিয়ে চিন্তা করে। সো প্রমোশনাল স্ট্র্যাটেজি হইতে হবে ওয়ার্ল্ড এর ফিল্ম মার্কেটকে টার্গেট করে। আজকে চায়নায় আমির খানের সিনেমা এত টাকা আয় করে, এত টাকা আয় করে, যেটা পৃথিবীর অন্যান্য দেশে যা আয় করে তার চাইতে বেশি আয় করে এক চায়নাতে। খানিক মাঝে মধ্যে এমনও হয় যে ভারতের একটা রাজ্যের চাইতে বেশি টাকা আয় করে চায়নাতে।
এমন পর্যায়ে চলে গেছে চায়নাতে আমির খান বা শাহরুখ খান, সালমান খান। শাকিব খান নিজেকে সেই পর্যায়ে নিয়ে যেতে চায়। শাকিব খান চায় দুবাইয়ের মার্কেট ধরতে, শাকিব খান চায় মিডল ইস্টার্ন মার্কেট ধরতে, শাকিব খান চায় এশিয়ার সমস্ত কান্ট্রির মার্কেটটাকে ক্যাপচার করতে শাকিব খানও চায়, এবং তাই হতে চলেছে, সেই আভাসটাই দিয়েছে। বরবাদের যে লুক অ্যান্ড ফিলটা আমি দেখছি টিজারের ভিতরে, এটা যদি অল থ্রু দ্য সিনেমা হয়, অর্থাৎ যা টিজারে দেখাইছে সেইটাও যদি ঠিকঠাক মতো সিনেমার মধ্যে দেখতে পাই, তাহলে এই সিনেমাটার মান নিয়ে কোনো কথা নাই। এই সিনেমাটা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ওয়াইজ সিনেমাটা নির্মিত হয়েছে। তো যেহেতু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ওয়াইজ সিনেমাটা মেক করা হয়েছে, তো এটা ইন্টারন্যাশনালি সমাদর পাবে, খুব স্বাভাবিক বিষয়। এখন এটারে ইন্টারন্যাশনালি ওয়ার্ক করার জন্য চায়নার সাবটাইটেল, বিভিন্ন যেই দেশে রিলিজ দিবে সেই দেশের সাবটাইটেল দিয়ে, বা যদি পারে একটু ডাবিং করে যদি একসাথে বা কাছাকাছি সময় সিনেমাটা রিলিজ দেওয়া যায় বিভিন্ন ওয়ার্ল্ডে, তাহলে কিন্তু একটা ম্যাসাকার হবে। আমি অলরেডি আমার আগের কন্টেন্টে বলছি যে শাকিব খান তার বরবাদ সিনেমা দিয়ে বাংলাদেশে প্রথম কোন সিনেমা হবে যেটা 100 কোটি টাকা আয় করবে। বাংলাদেশে প্রথম কোন সিনেমা হিসেবে বরবাদ সেই সিনেমা হতে চলেছে, যে সিনেমাটা বাংলাদেশের মার্কেটে সিনেমার হিস্ট্রি চেঞ্জ করে দিবে। এখন আসি মেহেদী হাসান হৃদয় আর শাকিব খান জুটি, না রায়হান রাফি আর শাকিব খান জুটি, নাকি হিমেল আশরাফ আর শাকিব খান জুটি। আসলে জুটি প্রথার কোন দিকেই আমি যাইতে চাই না। যে ভালো প্রজেক্ট নিয়ে আসবে শাকিব খানের কাছে, যে একটা সম্ভাবনাময় গল্প, সম্ভাবনাময় একটা উদ্দেশ্য নিয়ে শাকিব খানের কাছে যাবে, তার সাথে শাকিব খানের কাজ করা উচিত। এটা হইতে পারে মেহেদী হাসান হৃদয়, সেটা হইতে পারে রায়হান রাফি, সেটা হইতে পারে হিমেল আশরাফ, এবং সেটা হইতে পারে যে কোনো নতুন এক্স ওয়াই জেড যেই হোক। ভালো একটা গল্প আর ভালো একটা মেকিং নিয়ে যদি, বাজেট নিয়ে যদি শাকিব খানের কাছে যায়, বাদ বাকিটা শাকিব খান তার এক্সপেরিয়েন্স দিয়ে ওয়ার্কআউট করে দিবে। দেখেন কোন কোন জায়গায় সিনেমার ডেভেলপ হয়েছে, রাতারাতি ডেভেলপ হয়ে গেছে। একটার মধ্যে কস্টিউমে মানে শাকিব খানের টিজারের মধ্যে যে এক একটা কস্টিউম দেখছেন, একটা ছোট্ট 1 মিনিট 44 সেকেন্ড টিজারের মধ্যে 44 বার শাকিব খানের 44টা পোশাক দেখা গেছে। কথার কথা, আমি জানি না 40 বার শাকিব খানকে দেখা গেছে কিনা, কিন্তু এক একটা শটে এক একটা শাকিব খান, এক একটা এক একটা শটে এক একটা শাকিব খানের পোশাক, তার পুরো বরবাদ সিনেমায় তার কস্টিউমটা একটা ইম্পর্টেন্ট পার্ট প্লে করছে। সো ফারজানা সানকে বিগ বিগ থ্যাঙ্কস টু ফারজানা সান। এবং ফারজানা সানের কাজে মুগ্ধ হয়ে শাকিব খান তার ব্যক্তিগত ফ্যাশন কোরিওগ্রাফার হিসেবে ফারজানা সানকে সে অ্যাপয়েন্ট করে নিছে। আরেকটা জিনিস খুব ডেভেলপ করছে বাংলাদেশের সিনেমার মধ্যে, সেটা হচ্ছে মেকআপ। মেকআপ, প্রস্থেটিক মেকআপ, লুক ওয়াইজ মেকআপ, অ্যাকশন মেকআপ। শাকিব খানের যখন লাস্ট সিনে শাকিব খান যখন পেছন ফিরে এইভাবে তাকায়, তার এক সাইডে এই যে কাটা পোড়া দাগ, মাথায় ইসে বুলেটের কি মানে মানে বিভিন্ন ক্ষতের দাগ, এই ক্ষতের দাগগুলো মেকআপের মাধ্যমে যদি স্ক্রিনে বিশ্বাসযোগ্য করে তুলে আনতে না পারতো, তাহলে এতটা ভাইরাল হইতো না এই বিষয়টা। সেই জায়গায় একটা ব্যাপক উন্নতি হয়েছে। আরো একটা বিষয় উন্নতি হয়েছে, সেটা হচ্ছে সেট। সেট আমরা আগে দেখতাম যে মান্না সাহেব বা আগের যে যত সিনেমাগুলো ছিল, একটা পেছনে একটা কাঠ দিয়ে একটা পিলার বানায়, একটা পর্দার একটা কাপড় ঝুলায় রেখা, পেছনে একটা সেট বানায় পুরো একটা ফাইট সিন শেষ হয়ে যেত। একটা গুদাম ঘর বানায় কোন রকমের ড্রাম ড্রাম দিয়ে একটা ফাইট সিন শেষ হয়ে যেত, একটা গানের দৃশ্য শেষ হয়ে যেত। সেই আগের দিন বাগে খাইছে। সেটে একটা ব্যাপক পরিবর্তন এসে, এখন তো নাটকেও সেটের পিছনে 8-10 লাখ টাকা খরচ করা হয় একটা নাটকে। বাংলাদেশের মিডিয়াতে সেট একটা ব্যাপক পরিবর্তন এসেছে। আমি জানি না বরবাদের সেট ডিজাইনারের নামটা আমি জানি না, সেট ডিজাইনারকে নিয়ে আমি আপনাদের সামনে হয়তো একটা ইন্টারভিউ
আনার চেষ্টা করব, যেমনটা ফ্যাশন কোরিওগ্রাফার ফারজানা হাসানকে দিয়ে, ফ্যাশন ডিজাইনার ফারজানা, কস্টিউম ডিজাইনার ফারজানা হাসানকে নিয়ে একটা ইন্টারভিউ আমি করেছি। এবং আমার ইন্টারভিউটার পরে দেখলাম যে সবাই তাকে মোটামুটি একটা ইন্টারভিউ করার চেষ্টা করেছে এবং তাকে একটা ক্রেডিট, একটা ধন্যবাদ দেওয়ার চেষ্টা করেছে। সেটা আমি সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর যারা ফারজানা হাসানকে নিয়ে ইন্টারভিউ করেছে তাদের সবাইকে আমি থ্যাঙ্কস জানাই। এরকম যারা যারা যেই সব সেক্টরে বাংলাদেশের সিনেমাকে তুলে ধরছে, আপলিফট করছে, তাদেরকে আমাদেরও সামনে এনে আপলিফট করা উচিত। তাদেরকে ফ্রন্টে এনে পরিচয় করায় দেওয়া উচিত তাদের কাজের কৃতিত্ব স্বরূপ। তারা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে কিনা বা কোনো প্রোগ্রামে অ্যাওয়ার্ড পাবে কিনা তার চেয়ে বড় কথা তাদের, তারা যে ভালো কাজ করেছে সেটাকে আমরা স্বীকৃতি দিতে পারছি কিনা, সেই বিষয়টা ইম্পর্টেন্ট। আরো একটা জায়গায় বাংলাদেশের সিনেমা খুবই ইমপ্রুভ করছে, সেটা হচ্ছে বিজিএম, ব্যাকগ্রাউন্ড মিউজিক। ব্যাকগ্রাউন্ড মিউজিক মানে এমন একটা জায়গায় চলে গেছে যে গুজবাম্প উঠে যায় শরীরে ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনলে। ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা ব্যাপক জায়গায় চলে আসছে এবং আরো কিছু কিছু জায়গা আছে, যেমন এডিটিং এর জায়গা, কালার কারেকশনের জায়গা, এই সমস্ত জায়গাগুলোও কিন্তু খুব ভালো ওয়ার্ক করছে। আরো একটা জায়গা আছে, সেটা হচ্ছে গিয়ে কাস্টিং, প্রপার কাস্টিং, যেখানে যেটা লাগবে এক সিকোয়েন্সের জন্য হলেও একজন পারফেক্ট, একজন, সে যদি অনেক বড় শিল্পী সিনিয়র আর্টিস্ট হয়, তাকে যদি 5 লাখ টাকা দিয়েও আনতে হয়, ওই এক সিকোয়েন্সের জন্য ওই শিল্পীকেই ইনভলভ করা হচ্ছে। রিসেন্টলি ছোট্ট একটা কাজ ঘটে গেছে, আমার সাথেই ঘটে গেছে, আমি আমারটা দিয়ে এক্সাম্পল জানাই। জিন 3 সিনেমায় আমাকে একটা কাস্টিং করা হয়েছিল। সেই কাস্টিংটায় আমার একটা রেমুনারেশন, আমি বলছিলাম আমি এই টাকা না হলে করবো না। তো ওরা ঠিক ডিল করে ফেলছে আমার সাথে। ডিল করার ফলে লাস্টে শুনলাম যে সিনেমার শুটিং হয়ে গেছে এবং আমাকে একজন ফোন করে জানালো পরে আমাকে জানাবে ডেট। সিনেমার শুটিং শেষ হয়ে গেছে, পরে ডেট জানাবে কোত্থেকে? তো সিনেমার শুটিং শেষ হয়ে গেছে, পরে আমাকে ডেট জানাবে কোত্থেকে? তো ফাইনালি বোঝা গেল যে ওরা আসলে আমি যেই টাকাটা চাইছি সেই টাকার চাইতেও কম টাকায় কাউরে পেয়ে গেছে। তো ওই দৃশ্যটা তারা লামসাম দিয়ে করে ফেলছে। এই যে একটা কম্প্রোমাইজ কাস্টিং এ, এই কম্প্রোমাইজই সিনেমার একটা ডিমেরিটস। সিনেমা একটু ভোগায় এই জায়গাতে। তো কন্টেন্ট বড় হয়ে যাচ্ছে, এরকম আরো অনেক জায়গা আছে কথা বলার। আপনারা চাইলে এই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তীতে অন্য কন্টেন্টে কথা বলবো। তো আপনাদের কাছে বরবাদের টিজার নিশ্চয়ই ভালো লেগেছে এবং আপনারা এরপরে বরবাদের কোন প্রমোশনাল কন্টেন্টটা চান সেটা নিয়ে একটু কমেন্ট জানিয়ে যাবেন এবং মেহেদী হাসান হৃদয়ের এই সাকসেসকে আপনারা কিভাবে দেখছেন, তাকে কিভাবে কমপ্লিমেন্ট করবেন একটু কমেন্ট করে জানাবেন।